আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশনের একটা ম্যাথ করব। আগের ক্লাসটাতে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের বেসিক ক্লাসটা দেখছি। তো আজকে আমরা একটা ম্যাথ দেখি সেটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে দ্য ক্যাশ অ্যাকাউন্ট অফ এ কোম্পানি শোয়েড এ লেজার অফ টাকা 39,69,850 টাকা on June 30, 2021. The bank statement of that date showed a balance of টাকা 41,50,000. Upon comparing the statement with the cash records, the following facts were determined. এখন আমরা জানি যে আমরা ওই যে চকের মধ্যে শিখছিলাম গত ক্লাসটাতে, বেসিক ক্লাসে, যে প্রথমে ব্যাংক বই অনুযায়ী অসমন্বিত যায়, এরপরে হলো আমানতকারীর বই বা নগদান বই অনুযায়ী অসমন্বিত যায়। এখানে কি বলছে, দ্য ক্যাশ অ্যাকাউন্ট অফ এ কোম্পানি শোয়েড এ লেজার অফ টাকা। তার মানে ক্যাশ অ্যাকাউন্ট বলছে কোম্পানি বই, কোম্পানি মানে কি নগদান বই না? কোম্পানি বই মানে কি আমরা কিভাবে খেয়াল করব, এই যে কোম্পানি শোয়েড এ লেজার, তার মানে এটা কোম্পানির বই, এটা হলো আমানতকারীর বই বা নগদান বই, সেহেতু এটা কোম্পানি বলছে। তার মানে কোম্পানি যেহেতু নগদান বই বা আমানতকারীর বই বা কোম্পানিজ বুক, তাহলে এটা আমাদের কত, 39,69,850 টাকা। আর এখানে কি বলছে, দ্য ব্যাংক স্টেটমেন্ট অফ দ্যাট ডেট শোয়েড এ ব্যালেন্স অফ টাকা 41,50,000 টাকা। তাহলে আমাদের এখানে ব্যাংক স্টেটমেন্ট, তাহলে এটা কি ব্যাংক অনুযায়ী, এটা কি ব্যাংক অনুযায়ী দ্যাট ডেট, একই সময়, দ্যাট ডেট মানে কি একই সময়ে ব্যাংক স্টেটমেন্ট এবং কোম্পানির বই দুইটার মধ্যে আমাদের যে টাকা দেখানো হয়েছে সেটা আর কি কম্পেয়ার করছে। এখানে কম্পেয়ার স্টেটমেন্ট দ্য রেকর্ড। এখন আসি এখানে, তাহলে কোম্পানির বই অনুযায়ী আমরা পাইছি 39,69,850 টাকা, আর ব্যাংকের স্টেটমেন্টটা পাইছি 41,50,000 টাকা। তাহলে আমরা প্রথম দুইটা উপাদান পেয়ে গেছি। দেখি আমরা, এই যে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট কত, 41,50,000 টাকা, আর ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বা নগদান বই অনুযায়ী হলো 39,69,850 টাকা। তাহলে আমরা প্রথম দুইটা উপাদান পেয়ে গেছি। এটা হলো কোম্পানির বইয়ের টাকা আর এটা হলো ব্যাংক বইয়ের টাকা বা পাস বইয়ের টাকা 41,50,000। এখন আসি এক নম্বরে আমাদের বলছে, এখন আমরা দেখব কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, কোনটা ব্যাংকের সাথে যোগ হবে কোনটা ব্যাংকের সাথে বিয়োগ হবে, আর কোনটা নগদান বইয়ের সাথে যোগ হবে কোনটা নগদান বইয়ের সাথে বিয়োগ হবে। এখন আমরা সেগুলো দেখব। তো সবাই আস্তে আস্তে বোঝার ট্রাই করুন। হ্যাঁ, ম্যাথগুলো বুঝতে পারলে সো আমরা দেখি এখানে দেয়ার ওয়ার ব্যাংক সার্ভিস চার্জ ফর জুন টাকা হলো 25,000। ব্যাংক সার্ভিস চার্জ ধার্য করছে, কী করছে, সার্ভিস চার্জ ধার্য করছে ব্যাংক। এটা আমাদের কই যাবে, নগদান বই থেকে কী হবে, বিয়োগ হবে। আমরা কালকের ক্লাসটাতে বলছিলাম যে ব্যাংকের সাথে যোগ হবে কোনগুলো, খুশির খবর, অর্থাৎ খুশির খবরে ব্যাংকে যদি টাকা আসে তাহলে নগদান বইয়ের সাথে সেটা যোগ হবে। আর যদি আমাদের থেকে টাকা চলে যায়, দুঃখের খবর বা ডেবিট মেমোরেন্ডাম, সেটা আমাদের কি হবে, নগদান বই থেকে বিয়োগ হবে টাকা চলে গেলে। সো ব্যাংক যদি আমাদের থেকে সার্ভিস চার্জ কেটে নেয় তাহলে আমাদের সেটা টাকা কমে যাবে ব্যাংক থেকে, তাহলে সেটা নগদান বই থেকে কী হবে, বিয়োগ হবে। সো আমরা এটা বিয়োগ করব। তাহলে এটাই আমরা বিয়োগ করলাম অ্যাট ফার্স্ট। এই যে লেস কি, সার্ভিস চার্জ 25,000 টাকা, আমরা এটা এক নম্বর করলাম, লেস করলাম। এখন আসি, এটা আমরা যখন এক্সামের সময় করব তখন কি করব, কোনগুলো যোগ হবে কোনগুলো বিয়োগ হবে, তারপরে এইগুলো আগে কালেক্ট করে দেন আমরা মানে সিরিয়ালে লেখার ট্রাই করব। এখন আমি দেখানোর জন্য আগে যেটা আছে ওইটা এইভাবে দেখাচ্ছি আর কি। 2 নম্বরে আসি, এ ব্যাংক মেমো স্টেটেড দ্যাট এবিসিস নোট ফর টাকা 9 লাখ অ্যান্ড ইন্টারেস্ট অফ টাকা 36,000 হ্যাড বিন কালেক্টেড অন জুন 29 and the bank had made a charges of টাকা 5,500 on the collection, অর্থাৎ no entry had been made on company's book when ABC's note was sent to the bank for collection. অনেক বড় একটা আমি বাংলায় বোঝাই দিচ্ছি। এখানে বলা হয়েছে এবিসি's নোট, অর্থাৎ এবিসি একটা কোম্পানি, এটা নোট 9 লাখ অ্যান্ড ইন্টারেস্ট 36,000 টাকা, 36,000 টাকা হ্যাড বিন কালেক্টেড মানে কি, যোগ হবে। আমি বলছি যদি ব্যাংকে টাকা আসে তাহলে সেটা কি হবে, যোগ হবে, কার সাথে, নগদান বইয়ের সাথে যোগ হবে। যেমন আমরা ওই যে পড়ছিলাম আলাদা যে ইন্টারেস্ট কালেক্টেড বাই ব্যাংক,
ইন্টারেস্ট কালেক্টেড বাই ব্যাংক, এই যে ব্যাংক কর্তৃক আদায়, তার মানে এটা কি হবে, নগদান বইয়ের সাথে যোগ হবে। এরপরে কি করছে আমাদের এবিসির নোট, এই যে নোট কালেক্টেড 9 লাখ টাকা, তার মানে এটা কি হবে, যোগ হবে। এখন আমরা দেখি এই যে নোট কালেক্টেড বাই ব্যাংক, আমরা ওই যে যখন ইংলিশে বেসিকটা শিখছিলাম তখন প্রথমটাই ছিল নোট কালেক্টেড বাই ব্যাংক 9 লাখ টাকা, ইন্টারেস্ট কালেক্টেড বাই ব্যাংক কত, 36,000 টাকা। আর এখন আমাদের এখানে বলছে যে অ্যান্ড দ্য ব্যাংক হ্যাড মেড এ চার্জেস, ব্যাংক কী করছে, চার্জ কাটছে কত, 5,500 টাকা অন দ্য কালেকশন থেকে। কেন চার্জ কাটছে, কারণ ব্যাংক এই যে এবিসি কোম্পানির যে কাজ করছে সেটা, যে টাকাগুলো উসুল করছে, যে গ্রহণ করছে, সেটার বিনিময়ে ব্যাংক একটা চার্জ কাটছে, কত কাটছে, 5,500 টাকা, 5,500 টাকা অন দ্য কালেকশন, অর্থাৎ এই কালেকশনের উপর থেকে 5,500 টাকা সে চার্জ করছে। তার মানে এখন চার্জ করলে কি হবে, আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাবে, আর কমে গেলে মানে আমাদের দুঃখের খবর, আর দুঃখের খবর মানে আমাদের সেটা বিয়োগ করা লাগবে। নগদান বইয়ের সাথে যোগ হবে টাকা আসলে, নগদান বইয়ের সাথে বিয়োগ হবে টাকা গেলে। তাহলে এখন আমাদের চার্জ যেহেতু কাটছে, টাকা চলে গেছে, এখন আমরা বিয়োগ করব। এই যে ব্যাংক চার্জ 5,500 টাকা, তাহলে টাকা আসলে আমরা ব্যাংকের সাথে যোগ করব, টাকা গেলে আমরা নগদান বইয়ের সাথে কী করব, বিয়োগ করব। এই জন্য যোগ করছে, বিয়োগ করছে, শেষ। সার্ভিস চার্জ আমাদের ব্যাংক থেকে কাটে, তার মানে টাকা কমে যায়, সেই জন্য আমরা বিয়োগ করছি, শেষ। এগুলো অত বেশি ডিপলি চিন্তা না করে সিম্পলি 1-2টা উপাদান ধরে চিন্তা করে ম্যাথ করে দেবেন, তাইলে আশা করে হয়ে যাবে। যেমন এখানে সার্ভিস চার্জ, এরপরে এখানে কালেক্ট করছে, ইন্টারেস্টও কালেক্ট করছে, নোটের টাকাও কালেক্ট করছে, তার মানে আমাদের টাকা আসছে, তাহলে যোগ হয়েছে। এরপরে আবার এখানে কি করছে, এগুলো কালেক্ট করার কারণে সে চার্জ ধরছে 5,500 টাকা, তার মানে আমাদের টাকা কমে গেছে, তাহলে বিয়োগ হবে, বিয়োগ করছে আমরা সেজন্য। এখন আসি 3 নম্বরে, রিসিপ্ট ফর জুন 30 ফর টাকা 28,90,000 ওয়ার নট ডিপোজিট আনটিল জুলাই 2। এখানে বলা হয়েছে জুন মাসের 30 তারিখের জন্য একটা রিসিপ্ট কালেক্ট করছে, কিন্তু সেটা জুলাই মাসের 2 তারিখ ছাড়া সেটা জমা দিতে পারবে না, 2 তারিখে গিয়ে জমা দেওয়া লাগবে। তার মানে এর মধ্যে আমাদের এটা কি করা লাগবে, এটা প্রসেসিংয়ে থাকবে, অর্থাৎ এটা এর মধ্যে প্রসেসিংয়ে থাকবে ডিপোজিট। আচ্ছা, এটা আমাদের সহজভাবে বোঝার চিন্তা কি, ডিপোজিট বলছে, এখন ডিপোজিট ইন ট্রানজিট আমাদের কী হয়, ব্যাংকের সাথে যোগ হয়। আমরা জানি যে ব্যাংকের সাথে 2টা এন্ট্রি যোগ হয়, ওই যে বাংলাতে শিখলাম, বাংলা ভার্সনে যেটা, ব্যাংকের সাথে 2টা এন্ট্রি যোগ হয়, একটা হলো ডিপোজিট ইন ট্রানজিট, আর একটা হলো বকেয়া বকেয়া চেক বিয়োগ হয়। তাহলে বকেয়া চেক বিয়োগ হয়, আর হলো আমাদের ডিপোজিট ইন ট্রানজিট বা ট্রানজিটে জমা যোগ হয়। তাহলে ডিপোজিট বলছে, তার মানে আমরা এটা যোগ করে দেব, শেষ। 28,90,000 টাকা, এই যে ডিপোজিট ইন ট্রানজিট 28,90,000 টাকা। ওকে, তাহলে ব্যাংকের সাথে আমাদের যোগ হয় ডিপোজিট ইন ট্রানজিট, এটা গেল। এরপরে হলো 4 নম্বরে, চেকস আউটস্ট্যান্ডিং অন জুন 30। আউটস্ট্যান্ডিং মানে কি, বকেয়া, আউটস্ট্যান্ডিং মানে কি, বকেয়া। আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, নট দুর্দান্ত। আউটস্ট্যান্ডিং চেক মানে কি, বকেয়া চেক। বকেয়া চেক আমরা জানি যে কোথায় কী হয়, ব্যাংকের সাথে বিয়োগ করা হয়, যার কারণে আমরা বকেয়া চেক এখন ব্যাংকের সাথে বিয়োগ করবো। এগুলো সরাসরি বলা থাকলে আমরা ব্যাংকের সাথে যোগ বিয়োগ করে দেবো, এগুলোতে বেজাল নাই। 21,36,050 টাকা, 21,36,050 টাকা। তাহলে বকেয়া চেক, আউটস্ট্যান্ডিং চেকের নাম কি বাংলাতে, বকেয়া চেক, আর বকেয়া চেক কী হবে, বিয়োগ হবে 21,36,050 টাকা, এটা আমরা বিয়োগ করে দিছি। তাহলে আমাদের 4 নম্বর পর্যন্ত শেষ। আমরা এখন আসি 5 নম্বরে। আমরা এগুলো ডিপলি চিন্তা না করে সহজে, ডিপলি চিন্তা করলে গোলায় যাবেন, তো সহজভাবে ইজিলি চিন্তা করে ম্যাথ করবেন, আশা করি হয়ে যাবে। এখন সে 5 নম্বরে, দ্য ব্যাংক হ্যাড চার্জ দ্য কোম্পানিজ, চার্জ বলছে, চার্জ কোম্পানিজ অ্যাকাউন্ট ফর এ কাস্টমার্স আনকালেক্টেবল চেক অ্যামাউন্টিং টু টাকা 4,53,200 অন জুন 29। এখানে বলা হয়েছে ব্যাংক কাস্টমার থেকে আনকালেক্টেবল চেক যেটা কালেক্ট করছে, সেটার বিনিময়ে ব্যাংক কী করছে, চার্জ করছে, কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা চার্জ করছে, কত, 4,53,200 টাকা অন জুন 29। 4,53,200 টাকা চার্জ করছে, কী করছে, কোম্পানির বই থেকে বা কোম্পানির অ্যাকাউন্ট থেকে বা আমানতকারীর অ্যাকাউন্ট থেকে চার্জ করছে বা কাটছে। এখন কাটলে কী হবে, আমরা জানি যে সেটা বিয়োগ করা লাগবে। চার্জ মানে আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাওয়া, আর টাকা কমে যাওয়া মানে আমরা সেটা বিয়োগ করব নগদান বই থেকে। এই যে আনকালেক্টেবল চেক, এই যে
এটা যেহেতু চার্জ করছে ব্যাংক থেকে টাকা কমে গেছে 4,53,200 টাকা, আমরা এটা বিয়োগ করে দিয়েছি, শেষ। এরপরে আসে আমরা কিওয়ার্ডগুলো খুঁজে বের করার ট্রাই করবো, তাহলে ম্যাথগুলো করতে ইজি হয়ে যাবে। হ্যাঁ, এরপর 6 নম্বরে আসি, এই কাস্টমার্স চেক ফর টাকা 90,000 হ্যাড বিন এন্টার্ড অ্যাজ টাকা 60,000 ইন ক্যাশ রিসিপ্টস জার্নাল বাই দ্য কোম্পানি অন June 15। এখানে আমাদেরকে বলছে হলো এখানে আমাদের 90,000 টাকা কী করছে এই কাস্টমার চেক ফর 90,000 হ্যাড বিন এন্টার্ড। 90,000 টাকার জায়গায় সে লিখছে অ্যাজ 60,000 টাকা ইন ক্যাশ, অর্থাৎ 60,000 টাকা সে করছে ইন ক্যাশ, মানে নগদ টাকা হিসেবে রিসিপ্ট করছে। কিন্তু এখানে আমাদের লেখার কথা ছিল কত, হ্যাড বিন এন্টার্ড, অর্থাৎ 90,000 টাকা। 90,000 টাকা আমাদের লেখার কথা ছিল, লিখছে কত 60,000 টাকা ইন ক্যাশ। 60,000 টাকা আমাদের ইন ক্যাশ হিসেবে সে করছে, মানে লিখছে আর কি। তাহলে সে 90,000 টাকা জায়গায় 60,000 টাকা লিখছে, তা কম লিখছে না। আমরা এটা কার ভুল, তাহলে ব্যাংকের ভুল। আর ব্যাংকে যদি ভুল করে তাহলে সেটা আমাদের কি হবে, যোগ করা লাগবে। তো আমরা সেজন্য এখানে যোগ করছি। এই যে এটা নগদান বইয়ের ভুল, অর্থাৎ আমানতকারীর ভুল। আমানতকারীর লেখার কথা ছিল হলো 90,000 টাকা, লিখছে হলো 60,000 টাকা। এত কিছু আমাদের গভীর ভাবার দরকার নেই, আমাদের 90,000 টাকা হ্যাড বিন এন্টার্ড প্রবেশ করতে বা লিখতে বলছে, আমরা সেই জায়গায় ক্যাশ হিসেবে কত গ্রহণ করছি, 60,000 টাকা লিখছি। তাহলে কম লিখছি না, আমরা জানি যে যদি কম লেখা হয় তাহলে যোগ করা লাগবে। দুইটা ক্ষেত্রে ব্যাংকের বইতে কম লিখলে যোগ করব, এরপর ব্যাংকের বইতে বেশি লিখলে বিয়োগ করব। যেহেতু এখানে আমাদের কম লিখছে তার মানে আমরা সেটা যোগ করে দেবো। তাহলে কত যোগ করবো, 30,000। এই যে আন্ডারস্টেড বাই ক্যাশ, নগদ টাকা হিসেবে আমরা কত টাকা লিখছি, যেটা কম লিখছি সেটা এখন যোগ করবো। এই যে 30,000 টাকা যোগ করে দিয়েছি, শেষ। 90,000 মাইনাস 60,000, 30,000 টাকা। আন্ডারস্টেড বাই ক্যাশ, অর্থাৎ নগদ টাকা আমাদের 30,000 টাকা কম লেখা হয়েছে। লেখার কথা ছিল 90,000 টাকা, আমরা লিখছি হলো 60,000। তাহলে কত কম লিখছি, 30,000 টাকা। কাস্টমার চেক, এই যে এখানে বলছে কোম্পানি মানে কি, কোম্পানির বইতে বা আমানতকারীর বইতে। তাহলে আমানতকারীর বইতে আমাদের লেখার কথা ছিল 90,000 টাকা, লিখছি 60,000 টাকা। তাহলে ডিফারেন্স হলো 30,000 টাকা, সে 30,000 টাকা আমরা যোগ করে দিছি। যোগ করলে আমাদের সমান সমান হয়ে যায়, অর্থাৎ কারেকশান হয়ে যায় আর কি। এবার 7 নম্বরটা আসি। 7 নম্বরে আমাদের বলতে হলো চেক নং 742 ইন দ্য অ্যামাউন্ট অফ 4,91,000 টাকা হ্যাড বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক অ্যাজ টাকা 4,19,000 অ্যান্ড চেক নং 747 ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 58,200 হ্যাড বিন এন্টার্ড অ্যাজ টাকা 5,82,000। Both checks had been issued to pay for purchase of equipment, অর্থাৎ আমাদের ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি ক্রয় করার জন্য এই টাকাগুলো ইউজ করছে। কিন্তু এখানে আমাদের ভুল করছে। কীভাবে ভুল করছে আমরা যদি দেখি, 742 নং একটা চেক, এটা হলো চেকের অ্যামাউন্ট 4,91,000 টাকা। কি 4,91,000 টাকা, কমানোর কথা ছিল 4,91,000 টাকা, কিন্তু সেখানে কমাইছে কত, 4,19,000 টাকা। অর্থাৎ যন্ত্রপাতি যে বিক্রয় করছে সেখানে বিক্রেতা কী করছে, যে পণ্য বিক্রয় করাতে তার বইতে লেখার কথা ছিল, রিসিপ্ট কাটার কথা ছিল 4,91,000 টাকা, কিন্তু সেখানে ইন দ্য ক্যাশ বুকের মধ্যে সে কত লিখছে, 4,19,000 টাকা। তাহলে কম লিখছে না, কি লিখছে, কম লিখছে। তাহলে তার কমানোর কথা ছিল 4,91,000 টাকা, সে কমাইছে সেখানে 4,19,000 টাকা। যেহেতু 4,19,000 টাকা কমাইছে, তার মানে আমাদের এখন আরও কমানো লাগবে। অর্থাৎ 4,91,000 টাকার জায়গায় 4,19,000 টাকা কমাইছে, তার মানে সে আরও কত কমাইছে, 72,000 টাকা কম লিখছে। তাহলে কম লিখলে এখন আমাদের আবার এটা বিয়োগ করে দেওয়া লাগবে। বিয়োগ করে, অর্থাৎ এটা যদি আমরা এই যে লিস্টের জায়গায় লিখি অর্থাৎ মাইনাস করি, তাহলে আমাদের সেটা সমান হয়ে যাবে। কেন আমাদের লেখার কথা ছিল 4,91,000, আমরা লিখছি 4,19,000, তাহলে এখানে আমরা আরও যোগ করে দিয়েছি 72,000। সো এখন আমাদের সমান সমান আমরা কমাই দিয়েছি, শেষ। এটা হলো পেমেন্ট আন্ডারস্টেড, অর্থাৎ কম কমাইছে আর কি। এখন আসি 2 নাম্বার চেক, আমাদের বলছে 747 ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 58,200 হ্যাড বিন এন্টার্ড এস টাকা 5,82,000। এখন আমাদের এখানে কি বলছে, ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 58,200 টাকা,
ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা, অ্যামাউন্ট মানে কি টাকা, টাকা লেখার কথা ছিল 58,200 টাকা, হ্যাড বিন এন্টার্ড, অর্থাৎ 58,200 টাকা হ্যাড বিন এন্টার্ড এটা লেখার কথা ছিল, কিন্তু অ্যাজ এ টাকা আমরা লিখছি কত 5,82,000, অর্থাৎ কত বেশি লিখছে, তার মানে আমাদের লেখার কথা ছিল 58,200 টাকা, সেখানে লিখছে হলো 5,82,000 টাকা। তাহলে আমাদের কম লিখছে না বেশি লিখছে? বেশি লিখছে, আর বেশি লিখলে আমরা জানি কি কমাই দিতে হবে। সো এটা কিসের বল? এটা হলো নগদান বইয়ের বল, তার মানে আমাদের যেহেতু বেশি লিখছে সেজন্য আমরা কমাই দেবো। এখন পেমেন্ট ওভার স্টেট 5,82,000 মাইনাস 58,200 টাকা, তাহলে কত টাকা আমাদের বেশি লিখছে? 5,23,800 টাকা। এটা হলো আমাদের পেমেন্ট ওভার স্টেট, এটা কিন্তু সে বেশি লিখছে। এখানে লেখার কথা ছিল 58,200 টাকা, কিন্তু সে লিখছে কত 5,82,000 টাকা। সরি, এখানে একটু আমাদের ভুল হয়েছে, সেটা হলো আমাদের বলছে 747 নম্বর চেকে ইন অ্যামাউন্ট অফ টাকা 58,200 টাকা হ্যাড বিন এন্টার্ড, সে 58,200 টাকা লিখছে, কিন্তু লেখার কথা ছিল 5,82,000 টাকা, এজ টাকা 5,82,000 টাকা, তার লেখার কথা ছিল 5,82,000 টাকা, সে কম লিখছে কত? সে কমাই লিখছে হলো 58,200 টাকা, অর্থাৎ ভুল করে লিখছে 58,200 টাকা, সে কম লিখছে, তার মানে এখন তার আরও বাড়াতে হবে। কত টাকা বাড়াতে হবে? 5,23,200 নেবে, 5,23,800 টাকা বাড়াতে হবে। যেহেতু সে কম লিখছে তাহলে তার এখন কি করতে হবে? বাড়াতে হবে। এটা কীভাবে? তার বলছে যে হ্যাড বিন এন্টার্ড, সে এত টাকা লিখছে। হ্যাড বিন এন্টার্ড মানে কি? ক্যাশ বইতে এটা লিখছে, নগদান বইতে 58,200 টাকা লিখছে, কিন্তু তার লেখার কথা ছিল এজ টাকা 5,82,000, 5,82,000 টাকার জায়গায় সে 58,200 টাকা লিখছে, তার মানে সে কম লিখছে। কম লিখলে এখন তার বাড়াতে হবে। আমরা জানি যে আমরা ইয়েতে শিখছিলাম, যদি ব্যাংকে কম লেখে তাই যে ডিপোজিটর্স এরর, ডিপোজিটর্স এরর হলো আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাংক, ব্যাংকে যদি কম লেখা হয়, কম লেখা হলে তখন বাড়াতে হবে, অর্থাৎ যোগ করা লাগবে, যে এটা যোগে আছে। আর বিয়োগ করা কি? যদি বেশি লেখা হয়ে যায়, ডিপোজিটর্স ওভারস্টেট, বেশি লেখা হলে সেটা আমরা বিয়োগ করব। যেহেতু আমাদের কম লিখছে সেজন্য আমরা এটা যোগ করছি। যেহেতু আমাদের এখানে লেখার কথা ছিল 5,82,000 টাকা, সেখানে আমরা লিখছি 58,200 টাকা, তো কম যেহেতু লিখছি সেজন্য আমরা এখন এটা যোগ করছি, যোগ করে বাড়াই দিছি, শেষ। এগুলো আসলে অনেক পেঁচার ম্যাথ, নিজেরও মাথা গোলায় যাইয়ে করতে করতে। সো আশা করি সবাই বুঝতে পারছেন এই ম্যাথটা আসলে একটু ঘোলানো, আর পরবর্তী ম্যাথগুলো আমরা ট্রাই করবো, তাইলে যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবো তত বেশি আর কি আমাদের এই ম্যাথগুলো ক্লিয়ার হবে। সো এই ম্যাথটা মাথা ঠান্ডা করে বোঝার ট্রাই করবেন, এরপরে যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন, আমাদের এটাই হলো অ্যান্সার। এই যে এখানে বোঝার ট্রাই করুন, এই ম্যাথটা আমাদের মেইন হলো কোশ্চেনটা বোঝা আর কি, কোশ্চেনটা বুঝতে পারলে অ্যান্সার আমরা ইজিলি করতে পারবো। আর আগের বেসিক ক্লাসটা করে নেবেন, আর বেসিক ক্লাসটা করলে আমাদের ম্যাথটা করতে ইজি হয়ে যাবে আর কি। সো আশা করি সবাই বুঝতে পারছেন, এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।